বেশি কথা বলিস না। আমাকে মা নিষেধ করেছিল আজ বের হতে। কাল থেকে এরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা ছিল। ধুর, এমন ফালতু পলিটিক্স মানুষ করে নাকি? এসব বলে লাভ নেই, আগে বাসায় যাই। তাদের কথার মাঝখানে কিছু মানুষদের তাদের দিকে এগিয়ে আসতে দেখে রিস্কাওয়ালা তাদের বললেন, রিস্কাওয়ালা তাদের নামিয়ে দিতেই রুতবা বলল, একটা ছাতাও নেই, এই বৃষ্টির মধ্যে কোথায় যাব? বৃষ্টির ছাদ থেকে বাজার জন্য রুতবা অরুণিকাকে নিয়ে পাশের দোকানের ছাউনির দিকে যেতে লাগলো। তখনই বিক্ষোভকারীদের একটা দল তাদের দিকেই আসতে লাগলো। তাদের দেখে পথে থাকা পথচারীরা দৌড়াতে লাগলো। রুতবা খেয়াল করলো বিক্ষোভকারীদের হাতে লাঠি ধারালো অস্ত্র। তারা যেদিকেই যাচ্ছে গাড়ি ভাঙচুর করছে আর আশেপাশের মানুষদের পেটাচ্ছে। রুতবা আর অরুণিকা তাদের দেখে এবার বাকিদের মতো ছুটতে লাগলো। কিছু দূর গিয়ে মানুষের ধাক্কায় তারা আলাদা হয়ে গেল। রুতবা দ্রুত তার ব্যাগ নিয়ে একটা গলিতে ঢুকে পড়ল। এদিকে অরুণিকা আশেপাশে রুতবাকে খুঁজতে লাগলো। মাথা কাজ করছে না তার। কিছু বিক্ষোভকারী পুলিশদের দৌড়ানি খেয়ে অন্য রাস্তা দিয়ে আসছিল। তাদের হাতে পিস্তল দেখে অরুণিকা ঘাবড়ে গেল। সে এদিক ওদিক না তাকিয়ে শূন্য পথে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে রাস্তায় হুমড়ি খেয়ে পড়ল সে। পিছঢালা রাস্তার সাথে ঘষা লাগায় তার কোনোই থেতলে গেল। অরুণিকা কাপা হাতে নিজেকে উঠিয়ে পেছন ফিরে দেখল লোকগুলো তার দিকেই আসে। বৃষ্টির তেজ বাড়ল। অরুণিকা বৃষ্টির ঝাপটায় একদম নুইয়ে পড়ছিল। সে উঠে দাঁড়ানোর আগেই হঠাৎ কেউ একজন এসে পাজাকোলা করে তুলে নিল তাকে আর দৌড়াতে লাগলো অন্য রাস্তা ধরে। অরুণিকা বৃষ্টির ছাটের জন্য চোখ খুলতে পারছে না। কোলে থাকায় বৃষ্টি একদম তার মুখের উপর এসে পড়ছে। কিছু দূর গিয়ে মানুষটা তাকে কোল থেকে নামিয়ে কোমরে হাত রেখে জোরে জোরে হাঁপাতে লাগলো। অরুণিকা ঝাপসা চোখে মানুষটির দিকে তাকিয়ে নিজেও জোরে জোরে শ্বাস নিতে লাগলো। মানুষটি তার দিকে তাকিয়ে বলল, তুই হাঁপাচ্ছিস কেন? তোর মতো হাতিকে কোলে নিয়ে দৌড়াতেই জান বের হয়ে গেছে আমার। অরুণিকা চোখ ছোট করে বলল, তোমার জন্যই আমি এখানে আটকে গেছি মিস্টার আহনাফ চৌধুরী। আমাকে 1 ঘন্টা বসিয়ে না রাখলে আমি আরও আগে বাসায় পৌঁছাতাম। আলাপ নিজের চুল নিজেই খামছে ধরে পাশ ফিরে তাকালো। দেখলো কিছু লোক এদিকে আসে। আহনাব অরুণিকার কোমর জড়িয়ে ধরে তাকে এক পাশে নিয়ে এলো। অরুণিকার মাথা আহনাবের বুকের সাথে লেপ্টে আছে। তার হৃস্পন্দন শুনেই হাত পা শিউরে উঠছে অরুণিকার। সে খামছে ধরল আহনাফের ভেজা শার্ট। আহনাফ অরুণিকার স্পর্শ পেতেই তার থুতনি অরুণিকার মাথায় ঘষে বলল, ভয় পাচ্ছিস? অরুণিকা মাথা উঠিয়ে আহনাফের দিকে তাকালো। লেখকের লেখনীতে বৃষ্টি ভেজা নারীর সৌন্দর্য পড়েছে সে, কিন্তু আজ বৃষ্টি স্নাত পুরুষকে দেখছে। এই অনুভূতির কোনো বইয়ের পাতায় পড়েনি সে, কিন্তু নিজেকেই এই মুহূর্তে লেখক মনে হচ্ছে তার। নিজের মনের ডায়েরিতে লিখে ফেলছে বৃষ্টি স্নাত প্রেমিকের প্রতি তীব্র আকর্ষণ, বৃষ্টির শব্দের সাথে যুক্ত হওয়া হৃস্পন্দন, বৃষ্টি স্নাত প্রেমিকের ভেজা চুল, নাকের ডগায় জমে থাকা জলের কণা, ভেজা চোখের পাপড়ি, ঠোঁট চেপে পানির প্রবাহ রোধ করা। আহনাফ অরুণিকার কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, গিলে খাচ্ছিস আমাকে রাক্ষসীর মতো। অরুণিকা চোখ সরিয়ে নিতেই আহনাফ মৃদু হেসে বলল। এখনো ভালোবাসিস আমাকে? অরুণিকা আহনাফের হাত সরিয়ে দিয়ে অন্য পাশে গিয়ে দাঁড়ালো। আহনাফ পেছন থেকে অরুণিকাকে জড়িয়ে ধরে তার থুতনি অরুণিকার কাঁধে রেখে বলল, সত্য অনেক কড়া আর দিতে হয়। এই যেমন তুই আমাকে এখনো ভালোবাসিস, এটা অনেক কড়া সত্য। আর এটা শুনতেও তোর তিতা লাগবে যে আমি তোকে ভালোবাসি না। অরুণিকা আহনাফের কাছ থেকে সরে দাঁড়িয়ে বলল, আমার মোটেও তিতে লাগছে না, বরং আমার শুনে অনেক শান্তি লাগছে। ফাইনালি আমাদের পথ ভিন্ন হবে। আহনাফ ভ্রু কুঁচকে তাকালো। অরুণিকা বলল, চাচ্চু বলেছিল আমার 25 হলেই তোমার সাথে আমার ডিভোর্সের কথাবার্তা শুরু হবে। আর মাত্র 4 বছর। 18 হয়েই গেছে। রাষ্ট্রীয় বিধানে তুই এখন নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবি। 25-এ কি আসে যায়? বাবা ভেবেছিল ম্যাচিওর বয়সে সিদ্ধান্ত নিলে কোনো রিগ্রেট থাকবে না। তোকে দেখে মনে হচ্ছে এক্ষুনি যথেষ্ট ম্যাচিওর হয়ে গেছিস। অরুণিকা তাচ্ছিল্যে সুরে বলল, আচ্ছা, বাল্য বিবাহের সময় সেই বিধান তো কারোরই মনে ছিল না। মরার পর তোর বাবাকে জিজ্ঞেস করিস। আমি তো কাউকে বলিনি তোকে বিয়ে করব। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি। তাই বলে সেই অ্যাক্সিডেন্টের ভার আর কতদিন?
অরুণিকা ক্ষীণ কণ্ঠে বলল, খুব অস্থির হয়ে যাচ্ছ দেখছি। ঠিক আছে, সমস্যা নেই, এক্ষুনি চাইলে এক্ষুনি হবে। আমি বাসায় ফিরেই মামার সাথে কথা বলবো। এই সম্পর্ক ভেঙে গেলেই তোমার অত্যাচার থেকে মুক্ত হব আমি। আহনাফ অরুণিকার হাত মুড়ে দাঁত চেপে বলল, তোকে এত সহজে ছাড়ছি না আমি। একটু বললাম, ব্যাস মামাকে বলার জন্য মরিয়া হয়ে যাচ্ছিস। তোকে আমি ছাড়বো সেই সৌভাগ্য এখনো তোর হয়নি। একটা মানুষ, অথচ দুই ধরনের কথা। তুমি কি সুস্থ নাকি পাগল? আনা ভ্রু কুঁচকে তাকালো অরুণিকার দিকে। অরুণিকা পুনরায় জিজ্ঞেস করল, বলো, কি করতে চাও তুমি আমার সাথে? আনা বাঁকা হেসে অরুণিকার হাত ছেড়ে দিয়ে বলল, আমার ভাইয়ের সাথে তুই যা করেছিস, এর শাস্তি এখনো পাওয়া বাকি। অরুণিকা হতাশ কণ্ঠে বলল, তুমি আমাকে কখনো ভালোই বাসনি আহনাফ। সব তোমার স্বার্থ ছিল। আমার কাছে আসাটাও সেই স্বার্থের অংশ। মানুষ কতটা জঘন্য হয় সেটা তোমাকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। আজীব, তুই ইচড়ে পাকা হলে আমার কি দোষ? অরুণিকার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। বৃষ্টির পানির সাথে মিশে গেল সেই জল। অরুণিকা মনে মনে ভাবতে লাগলো, তোমার মধ্যে এতটুকু মনুষ্যত্ববোধ নেই আহনাফ। আমার অনুভূতি নিয়ে আর কত তামাশা করবে তুমি? সত্যি যদি আমি তোমাকে ভালোবাসা ছেড়ে দেই, কি করবে তখন? রাস্তায় এলোমেলোভাবে হাঁটছে রোদবা। সে শূন্য দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে অরুণিকাকে খুঁজতে লাগলো। হুড়োহুড়িতে অরুণিকাকে হারিয়ে ফেলেছে সে। মেয়েটা তো গাড়ি ভয় পায়, এখন কোথায় গেল কে জানে। হঠাৎ রোদবার সামনে একটা মোটর সাইকেল এসে থামলো। মোটর সাইকেল দেখে ভয়ে রোদবার হাত থেকে তার ব্যাগটা পড়ে গেল। সে সাথে সাথেই তার ব্যাগটা কুড়িয়ে নিয়ে কয়েক পা পিছিয়ে গেল। হেলমেট পরা যুবকটি তার হেলমেট খুলে রোদবার হাত ধরে তাকে নিজের কাছে টেনে আনলো। রুদ্বা হুমড়ি খেয়ে পড়ল তার বুকের উপর। অশ্রুসিক্ত চোখ দুটি অস্থির আশ্রয় পেল যেন। বিনা অনুমতিতে রুদ্বা জড়িয়ে ধরল সেই মানুষটিকে। ফুপিয়ে কাছে সে। মানুষটি রুদ্বার পিঠে হাত রাখতে গিয়ে থেমে গেল। রুদ্বা ফোপাতে ফোপাতে বলল, অরুকে হারিয়ে ফেলেছি আমি। কথাটি শুনেই তুর্যের হাত মুঠো হয়ে এলো। ধাক্কা দিয়ে সরিয়ে দিল রুদ্বাকে। রুদ্বা আচমকা ধাক্কা খেয়ে কয়েক পা পিছিয়ে অবাক চোখে তাকালো তুর্যের দিকে। তুর্য মোটর সাইকেল থেকে নেমে চেঁচিয়ে বলল, ওকে হারিয়ে ফেলেছো মানে কি? তুমি এত রেসপন্সিবল? রুদ্বা এখনো অবাক হয়ে তুর্যকে দেখছে আর মনে মনে ভাবছে, আমি আমার ফ্রেন্ডকে খুঁজে পাচ্ছি না, অথচ আমার চেয়ে তার মাথা ব্যথা বেশি কেন? তুর্য রুদ্বার হাত মুড়ে ধরতেই ইমন আর আরাব মোটর সাইকেল নিয়ে তাদের সামনে এসে থামলো। ইমন মোটর সাইকেল থেকে নেমে তুর্যকে সরিয়ে দিয়ে বলল, পাগলামো করছিস কেন তুর্য? আরাব ভ্রুকুচকে তুর্যের দিকে তাকিয়ে বলল, তোর বেস্ট ফ্রেন্ডকে বল ওরুকে খুঁজে এনে দিতে। তুর্য দাঁতে দাঁত চেপে বলল, সব কিছুতে আহনাফকে কেন টেনে আনিস? ওর জন্য ওরু এখনো বাসায় পৌঁছেনি। রুদ্বা ব্যস্ত কণ্ঠে বলল। হ্যাঁ, আহনাফ স্যারই তো ওকে আটকে রেখেছিল। রুদ্বার কথা শুনে ভ্রু কুচকে তাকালো তুর্য। ইমন বলল, দেখছিস কি বলেছে, তোদের প্রফেশনাল ইমেজই নেই। স্যারের মতো থাকবি। এখানেও তোর বন্ধুর রেশারেশির শেষ হচ্ছে না। তুর্য ভ্রু কুচকে বলল, তোদের ওরও কোনো বাচ্চা মেয়ে না। আহনাফ যা বলবে তা করতে হবে কেন ওর? আচ্ছা, তুই পারিস আহনাফ যা বলে তা না করে থাকতে? ওর কথা শুনে রেশারেশি তো তুই ও কম করিস না। তাহলে ওই বাচ্চা মেয়েটা কিভাবে তোর ফাজিল বেস্ট ফ্রেন্ডকে সামলাবে? রুদ্বা অবাক হয়ে ইমন আর তুর্যের বাগবিতণ্ডা দেখছে আর মনে মনে ভাবছে। অরুকে নিয়ে ওরা এত ঝগড়া করছে কেন? এদিকে অরুণিকা ভেজা কাপড়ে হেঁটে হেঁটেই সামনে চলে যাচ্ছে। আহনাফ তার পিছু হাঁটছে আর তাকে ডাকছে। অরুণিকা শুনেও না শোনার ভান ধরে আছে। আহনাফের এবার রাগ বাড়ল। সে চেঁচিয়ে বলল, অরু দাঁড়া। অরুণিকা কানে নিল না। সে নিজের মতোই হাঁটতে লাগলো। আহনাফ এবার দ্রুত হেঁটে অরুণিকার কাছে আসতে লাগলো। অরুণিকা বুঝতে পেরে দ্রুত হাঁটা শুরু করলো, কিন্তু আহনাফের সাথে পেরে উঠল না। আহনাফ শক্ত করে তার হাত চেপে ধরে রাগী স্বরে বলল। ধিন ধিনিয়ে কোথায় যাচ্ছিস? অরুণিকা বিরক্তির সুরে বলল, অন্ধ তুমি, দেখছো না? আমাকে ভালোবাসতে ভালোবাসতে একদম বেহায়া হয়ে গেছিস দেখছি। আহনাফের কথায় একটু কষ্ট পেল অরুণিকা, তবুও নিজেকে সামনে নিয়ে বলল,
তোমাকে ভালোবাসার সময় নেই আমার। নিজের দিকে তাকানোর সময় আছে? মানে আহনাফ মুখ বাঁকিয়ে বলল, নাকি আমাকে কাছে পেয়ে নিজেকেই ভুলে গেছিস? হেয়ালি না করে কি বলবে বলেই ফেলো। ভোক্কা, নিজের দিকে তাকা একবার। ভেজা কাপড়ে রাস্তায় হাঁটছিস কেন? নায়িকা নাকি তুই? অরুণিকা নিজের ভেজা কাপড়ের দিকে তাকিয়ে ওড়না গলা থেকে নামিয়ে নিজেকে সেই ভেজা ওড়না দিয়ে ঢাকতে যাবে, তখনই আহনাফ ভ্রু কুঁচকে বলল, বাদ দে, এই পাতলা ওড়না দিয়ে আরো হাইলাইট করিস না নিজেকে। অরুণিকা আহনাফকে ধাক্কা দিয়ে বলল, কথাটা ভদ্র ভাষায়ও বলা যায়। তোর মতো মেয়েদের সাথে এই ভাষাটাই যায়। অরুণিকা চমকে তাকালো আহনাফের দিকে, সেকেন্ড খানিক স্থির হয়ে তাকিয়ে রইল, এরপর ক্ষীণ কণ্ঠে বলল, আর কত ইনসাল্ট করবে আমাকে? তোর ইনসাল্টও হয়? শাট আপ আহনাফ, আমার তোমার সাহায্যের প্রয়োজন নেই। তুমি আমাকে যেভাবে পয়েন্ট করছো মনে হচ্ছে আমি কোনো রাস্তার মেয়ে। খবরদার আমাকে আর একটাও বাজে কথা বলবে না। আহনাফ বুকে হাত গুজে বলল। কি করবি বললে? অরুণিকা বাঁকা হেসে বলল, এখনো বিয়ে করা বউ তোমার। এমন ফাঁসাবো তোমার 14 গোষ্ঠী জেলের ভাত খাবে, আন্ডারস্ট্যান্ড? আহনাফ অট্ট হাসি হেসে বলল, একটুখানি মেয়ে আমাকে ধমকাচ্ছে, ইন্টারেস্টিং। অরুণিকা আহনাফকে উপেক্ষা করে সামনে হাঁটতে লাগলো। আহনাফ তার পথ রোধ করে বলল। কোথায় যাচ্ছিস? অরুণিকা থমথমে কণ্ঠে বলল, বাসায় যাচ্ছি। দাঁড়া, আমি রিক্সা দেখছি। ও এক্সকিউজ মি, তোমার হেল্প লাগবে আমার। আহনাফ অরুণিকাকে কোলে তুলে নিয়ে বলল। এবার একদম সেফ তুই। অরুণিকা আহনাফের গালে খামচে দিয়ে বলল, লোকজন দেখলে কি বলবে? বলবে স্বামী তার অবাধ্য বউকে সায়স্তা করছে। আমি তোমার বউ না। ইন ইয়োর ইমাজিনেশন। আহনাফ একটা রিক্সা ঠিক করে অরুণিকাকে সেই রিক্সায় বসিয়ে নিজেও উঠে বসলো। এরপর রিক্সার হুড তুলে অরুণিকার সামনে হাত রাখলো। অরুণিকা তার হাতটা চেপে ধরে বলল, আমার সামনে হাত দিয়ে রেখেছো কেন? অস্বস্তি লাগছে, হাত সরাও। আহনাফ ভ্রু কুঁচকে অরুণিকার দিকে তাকিয়ে বলল। সুতির ওড়না পরে বের হতে পারিস না? অরুণিকা তা ছিলে সুরে বলল। এত কনসার্ন দেখাতে হবে না তোমার। আহনাফ চেঁচিয়ে বলল। আমার হক নষ্ট করবি না, বেয়াদব মেয়ে। অরুণিকা বিস্মিত হলো আহনাফের কথায়। আহনাফ এবার শীতল কণ্ঠে বলল। তোকে এমন অবস্থায় দেখলে যে কেউ বাজে কমেন্ট করবে। অরুণিকা ভ্রু নাচিয়ে বলল। আর তুমি যে করো ওটা, আমারটা কমপ্লিমেন্ট ভেবে নিস। অরুণিকা হেসে বলল। তোমার মাথায় নিশ্চিত সমস্যা আছে। ভালো। অরুণিকা আহনাফের শুকনো উত্তরে আরো অবাক হয়ে ভাবতে লাগলো। হঠাৎ এত শান্ত হয়ে গেল কেন এই জালিমটা? রিস্কাটা বাসার সামনে এসে থামলো। অরুণিকার রিস্কা থেকে নেমে গেট দিয়ে ঢুকতে যাবে, তখনই ইমান বেরিয়ে এলো। অরুণিকাকে দেখে ব্যস্ত কণ্ঠে বলল। তুমি এখানে? রুহানি কোথায়? অরুণিকা বিস্ময় ভরা কণ্ঠে বলল। ও তো বাসায়। তোমাকে খুঁজতে বের হয়েছেও। আন্টিকে ঘরে আটকে রেখে চলে গেছে। উনি দরজার ওপাশে বসে কান্নাকাটি করছেন। অরুণিকা মাথায় হাত দিয়ে বলল। ওকে কোথায় খুঁজবে এখন? আহনাফ রিস্কার ভাড়া মিটিয়ে অরুণিকার পাশে দাঁড়াতেই ইমান বলল। স্যার, আসসালামু আলাইকুম। আপনি নিকার সাথে? আহনাফ সালামের উত্তর নিয়ে বলল। ও গন্ডগোলে আটকা পড়েছিল, তাই ওকে সাথে নিয়ে এলাম। ইমান অরুণিকার ভেজা কাপড়ের দিকে তাকিয়ে বলল। তুমি তো ভিজে গেছো নিকা। অরুণিকা নিজের ওড়না ঠিক করে বলল। রাস্তায় বৃষ্টি ছিল তো ওই সময়, তাই। চাবি তো রুহানির কাছে। আর তোমার তো এভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে। চলো আমাদের বাসায় চলো, কাপড় পাল্টায় নেবে। আহনাফ ভ্রু কুঁচকে তাকালো ইমানের দিকে। সে অরুণিকার হাত ধরে বলল। আমি তোমাকে শপিং এ নিয়ে যাচ্ছি, চলো। অরুণিকা ও ইমান দুজনেই আহনাফের কথায় বেশ অবাক হলো। আহনাফ বলল। এভাবে তাকিয়ে আছো কেন? চলো। ইমান ভ্রু কুঁচকে আহনাফের হাতের দিকে তাকিয়ে বলল। স্যার, অরুণিকার বাসা এখানে, আমাদের বাসা। আহনাফ ইমানকে থামিয়ে দিয়ে বলল। আমাকে জানাতে হবে না। এরপর অরুণিকাকে টেনে নিয়ে যেতে লাগলো আহনাফ। ইমানের রাগ উঠে গেল। সে আহনাফের সামনে এসে বলল। কোথায় নিয়ে যাচ্ছেন অরুণিকাকে? আহনাফ চোখ ছোট করে তাকালো ইমানের দিকে।
ইমান পুনরায় জিজ্ঞেস করল। স্যার আপনি ওকে ওভাবে কেন নিয়ে যাচ্ছেন? অরুণিকা আহনাফের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল। স্যার আপনি? আহনাফ অরুণিকাকে কিছু বলতে না দিয়ে ইমানকে উদ্দেশ্য করে বলল। অরুণিকা চৌধুরী আমার চাচার মেয়ে। তোমার কি হয় ও? ইমান আহনাফের কথায় হতভম্ব হয়ে গেল। অরুণিকার দিকে তাকিয়ে বলল। স্যার তোমার কাজিন? অরুণিকা কিছু বলতে যাবে আহনাফ তার হাত ধরে তাকে টেনে নিয়ে গেল। ইমান দীর্ঘশ্বাস ফেলে বলল। আই হোপ ওরা জাস্ট কাজিনই। বেল বেজে উঠতে দরজা খুলল ইভান। আহনাফের সাথে অরুণিকাকে দেখে কপালে ভাঁজ পড়ল তার, কিন্তু কিছু বলার আগেই অরুণিকাকে নিয়ে নিজের রুমে ঢুকে গেল আহনাফ। ইভান নির্বাক দাঁড়িয়ে রইল। এদিকে অরুণিকাকে রুমে ঢুকিয়ে দরজা বেঁধে দিল আহনাফ। অরুণিকা ভীত কণ্ঠে বলল। আমাকে এখানে নিয়ে এসেছো কেন? আহনাফ শীতল কণ্ঠে বলল। কাপড় পাল্টে নে। তোমার সামনে কাপড় পাল্টাবো আমি? আহনাফ চেঁচিয়ে বলল। ওই ছেলের সামনে পাল্টাতে পারলে আমার সামনে কেন পারবি না? তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি কে উল্টা পাল্টা বলছো? আহনাফ অরুণিকাকে ধাক্কা দিতেই আহনাফের বিছানায় বসে পড়ল সে। আহনাফ এবার অরুণিকার পাশে বসে তাকে দ্বিতীয়বার ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিল। আহনাফের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে অরুণিকা। গলা শুকিয়ে গেছে তার। আহনাফ অরুণিকার গালে তার অদর ছুঁয়ে বলল। জানিস আমি তোকে অনেক মিস করেছি ওরু। আহনাফের স্পর্শে অরুণিকার চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে ধরল। আহনাফ এবার অরুণিকার গলায় তার অধর ছোঁয়ালো। অরুণিকা আহনাফকে সরিয়ে দিয়ে বলল। কি করছো তুমি? আহনাফ ভ্রু কুঁচকে বলল। আমরা হাজব্যান্ড ওয়াইফ। অরুণিকা তাচ্ছিল্যে সুরে বলল। মজা করছো আমার সাথে? মজা কেন করবো? তুই সত্যিটা মানিস না? আহনাফ, আমাদের বিয়ের কোনো ভিত্তিই নেই। তুমি খুব শীঘ্রই আমরা আলাদা হয়ে যাব। তুই পারবি আমাকে ফেলে থাকতে? অরুণিকা উঠে বসে বলল। তুমি কি মাঝে মাঝে পাগল টাগল হয়ে যাও নাকি? হোয়াট? রাস্তায় আমাকে যা ইচ্ছে তাই বলে এখন এত ঢং করছো কেন? আহনাফ অরুণিকার কোমর জড়িয়ে ধরে তাকে কাছে টেনে এনে বলল। একটু জ্বালাই আর কি তোকে, কিন্তু ভালো তো এখনো বাসি। অরুণিকা আহনাফের চোখের দিকে তাকালো। মুহূর্তেই অশ্রুসিক্ত হয়ে এলো তার চোখ জোড়া। আহনাফ মৃদু হেসে অরুণিকার ওড়না টেনে ফেলে দিল। অরুণিকা আহনাফকে থামিয়ে বলল। কি করছো আহনাফ? আহনাফ অরুণিকার ঠোঁটে আঙুল রেখে বলল। কথা বলিস না তো, আমি আমার বউকে ভালোবাসতে চাই। তুমি আমাকে ভালোবাসো না আহনাফ। কে বলেছে তোকে? তুমিই বলেছো। আমি তোর উপর রাগ করে কত কিছু বলবো, তুই বিশ্বাস করবি কেন? হয়েছে হয়েছে, আমার বিশ্বাস নেই তোমার উপর। এখন আমাকে যেতে দাও। কাপড় পাল্টাবি না? ঠান্ডা লেগে যাবে তো। তোমাদের বাসায় মেয়েদের কাপড় আছে? নেই তো কি হয়েছে, আমার টি শার্ট পরবি, আগেও তো পরতি। অরুণিকা মলিন হেসে বলল। তোমার ওসব মনে আছে? কেন থাকবে না? অরুণিকা আহনাফের দিকে স্থির হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর দীর্ঘশ্বাস ফেলে বলল। তোমাকে আমি চিনতে পারি না একদম। আহনাফ অরুণিকার হাতে চুমু খেয়ে বলল। এত ভাবতে হবে না, আগে কাপড় পাল্টে নে, তারপর না হয় ঠান্ডা মাথায় ভাবিস। অরুণিকা আহনাফের টি শার্ট হাতে ওয়াশরুমের দিকে যেতে নেবে, তখনই আহনাফ তার হাত ধরে বলল। আমার সামনে পাল্টা। অরুণিকা মাথা নেড়ে বলল। আমি পারবো না। আমাদের সম্পর্ক এখনো শেষ হয়নি, আর আমি শেষ করবও না। আমি তোমার সাথে আর কমফোর্ট জোনে নেই আহনাফ। আহনাফ শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল অরুণিকার দিকে। অরুণিকা ক্ষীণ কণ্ঠে বলল। তুমি বরং অন্য রুমে চলে যাও। আচ্ছা আমি মুখ ঘুরিয়ে রাখছি। অরুণিকা কিছু বলার আগে আহনাফ মুখ ঘুরিয়ে নিল। অরুণিকা কাপা হাতে আহনাফের দিকে তাকাতে তাকাতে কাপড় পাল্টে নিল। আহনাফ ভুলেও পেছনে ফিরল না। অরুণিকা কাপড় পাল্টে গলা খাকারি দিতে আহনাফের ফোনে একটা মেসেজ এলো। মেসেজটি পড়ে আহনাফ বাঁকা হেসে অরুণিকার দিকে তাকালো। অরুণিকা ইতস্তত ভাব নিয়ে বলল। তুমি রুহানিকে একটা কল করে দেখবে। তুর্যকে মেসেজ দিয়েছি, ও বলেছে ওকে রাস্তায় দেখেছে। রুদবা ওদের সাথে আছে। রাস্তায় নাকি প্রচুর জ্যাম। কেন?
আমরা যেই রাস্তা দিয়ে এসেছি ওখানে তো জ্যাম ছিল না। ওরা মেইন রোড দিয়ে আসছে, আমরা তো অন্য রাস্তা দিয়ে এসেছি।